আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতোমধ্যেই অবগত আছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন আর এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে না। তোমরা জানো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে একটি ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সুতরাং তোমাদের ভর্তি পরীক্ষার ভালো করার মাধ্যমে একটি ভালো সাবজেক্টে পড়ার সুযোগ করে নেওয়ার জন্য তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি খুবই শানিত হওয়া দরকার। তো তোমাদের সেই ভর্তি প্রস্তুতির তোমাদের পাশে থাকার জন্য আজকে প্যানাসিয়া পরিবারের পক্ষ থেকে প্যানাসিয়ার থেকে যেই ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে, সেখানে আমি তোমাদের বাংলা অংশের প্রস্তুতির জন্য কথা বলবো। আজকে আমরা মূলত যেটি নিয়ে কথা বলবো, আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্য অংশের পদ্য, একটি কবিতা পড়ব। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, সেটি হচ্ছে সোনার তরী কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুবিখ্যাত কবিতাটি যে কোনো ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই আমাদের পড়া শুরু করার আগে আমরা প্রথমেই এই সোনার তরী কবিতার কবি পরিচিতি অর্থাৎ এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নেব। তো রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিচিত্র প্রতিভাবান একজন মানুষ। তো অসামান্য কবি প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে বানানটি একটু ভুল এসেছে, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আচ্ছা, তো আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তোমরা জানো যে দুইটা কবির জন্ম এবং মৃত্যু সাল আমাদেরকে অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে। কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন, ঠিক আছে? আচ্ছা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসালটা আমাদের ইংরেজির পাশাপাশি বাংলাতেও জানতে হবে। তো বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত? 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এই বাংলা সালটিও আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, আর বাংলাতে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আচ্ছা, কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের কলকাতায়। তার সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত। আচ্ছা, মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোম্যান্টিক এই কবিতার মূল সুর। তাহলে যদি আমাদেরকে বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর অথবা মূল বিষয়বস্তু কি, তাহলে আমরা কি উত্তর করব? মানব ধর্মের জয় এবং সৌন্দর্য তৃষ্ণা, ঠিক আছে? মানব ধর্মের জয় এবং সৌন্দর্য তৃষ্ণা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতায় আমরা এই প্রকৃতির প্রতি প্রেম, এই বিষয়টি আমরা পাবো। যেমন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুন্দর ভুবনের প্রশংসা তিনি করেছেন, সৌন্দর্যের প্রশংসা করেছেন। তাহলে তার কবিতার মূল সুর মানব ধর্মের জয় এবং সৌন্দর্য তৃষ্ণা, ঠিক আছে? আচ্ছা, কবিতা ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর কি শুধু কবিতাই লিখেছেন? না, রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিচিত্র প্রতিভাধর ব্যক্তি। তিনি কবিতা ছাড়াও তিনি ছোট গল্প রচনা করেছেন, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সঙ্গীত, বাংলা সাহিত্যের বিচিত্র শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি তিনি লেখালেখির পাশাপাশি তিনি কিন্তু একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন এবং তিনি কিন্তু একজন বিশ্ব পরিব্রাজক ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, ঠিক আছে? তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি দক্ষতা ছিল, তিনি দক্ষ একজন সম্পাদক ছিলেন এবং শিক্ষা সংগঠক ছিলেন।
এবং চিন্তক ছিলেন। শিক্ষার প্রসারের জন্য তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও উনি প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য কিন্তু একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা নিশ্চয়ই জানো। সেই বিশ্ববিদ্যালয়টি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। আর বিস্ময়কর ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থটি কি ছিল? এই মাত্র 15 বছর বয়সে, চিন্তা করা যায় 15 বছর বয়সে আমরা অনেকে ভালোভাবে অনেকে স্কুলে যেতে চাই না, স্কুলে যেতে চাই না, বিদ্যালয়ে যেতে চাই না, পড়াশোনা করতে চাই না। সেখানে সেই বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কাব্য প্রকাশ করে ফেলছেন মাত্র 15 বছর বয়সে। আচ্ছা, তো সেই কাব্যটির নাম কি ছিল? বনফুল। এর পরবর্তীতে দেখো গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য তিনি এশীয়দের মধ্যে 1913 খ্রিস্টাব্দে প্রথম নোবেল পুরস্কার পান। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। কোন গ্রন্থের জন্য? তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এবং অন্যান্য কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা নিয়ে তিনি নিজে ওটা ইংরেজিতে অনুবাদ করেন। সেই অনুবাদ গ্রন্থের নাম ছিল সং অফারিংস। এই গ্রন্থের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। আচ্ছা, তো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী, বাংলা ছোট গল্পের জনক বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ যদি আমরা দেখি, মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনচ্ছ, জন্মদিনে, শেষ লেখা, এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যনাট্য তিনি লিখেছেন, বিসর্জন এবং চিত্রাঙ্গদা। এই দুটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নাট্য। ঠিক আছে। আর কাহিনী কবিতার সংকলন রয়েছে তার কথা, আর একটি হচ্ছে কাহিনী। ঠিক আছে। এখন এই যে সুবিখ্যাত এই সাহিত্যিক, তার জীবনাবসান ঘটে কত সালে তিনি মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এখন কথা হলো, আমরা আগেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু সাল ইংরেজির পাশাপাশি আমাদেরকে বাংলাতেও জানতে হবে। তো তার মৃত্যু সাল কত? মৃত্যু সাল হচ্ছে বাংলাতে 1348 বঙ্গাব্দের 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে। জন্ম হচ্ছে 1268 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ, আর মৃত্যু হচ্ছে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। আচ্ছা, আমরা কবি পরিচিতিটা প্রথমে দেখে নিলাম, আমরা এবার মূল কবিতাতে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব, যেন আমাদেরকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন আমরা সেটা উত্তর করতে পারি। তো সোনার তরী কবিতার মূল বিষয়টা কি? সোনার তরী কবিতাটাকে যদি আমরা এক কথাই বলি, সেটা হচ্ছে কর্মময় জীবনের বন্দনা। কর্মময় জীবনের বন্দনা, এটা হচ্ছে আমরা এক কথায় সোনার তরী কবিতাটিকে বলতে পারি। আচ্ছা, কর্মময় জীবনের বন্দনা। তো আচ্ছা, তো এই পৃথিবী থেকেই কোনো মানুষই কি আসলে চলে যেতে চায়? প্রত্যেকটা মানুষের চায় এই পৃথিবীতে অনন্তকাল থেকে যেতে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রাণ কবিতার মধ্যে বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সুন্দর পৃথিবী থেকে কেউ আসলে মরতে চায় না, কিন্তু কোনো মানুষই কি আসলে এই সুন্দর পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারে? হ্যাঁ, মানুষ চাইলে এই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারে, তবে তিনি এই বেঁচে থাকাটা জৈবিকভাবে পারেন না, তিনি শারীরিকভাবে বেঁচে থাকতে পারেন না, কিন্তু মানুষের হৃদয়ে তিনি বেঁচে থাকতে পারেন তার কর্মের মাধ্যমে। ঠিক আছে? তো সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। এখানে আমরা দেখতে পাবো একজন কৃষক এবং একজন মাঝি। এই কৃষক আসলে প্রকৃত অর্থে এই কবি বা শিল্পস্রষ্টা ব্যক্তি, আর মাঝি হচ্ছে মহাকাল। ঠিক আছে? তো একজন ব্যক্তি যদি মহৎ কোনো সৃষ্টিকর্ম রচনা করতে পারেন, মহৎ কোনো কাজ করে যেতে পারেন, তাহলেই কেবল মহাকাল তাকে বাঁচিয়ে রাখবে, তিনি যুগ যুগ ধরে তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এটি হচ্ছে আমাদের সোনার তরী কবিতার মূল বিষয়বস্তু। আসো আমরা একটু লাইন বাই লাইন কবিতাটি বোঝার চেষ্টা করি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তাহলে মেঘ গর্জন করছে, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তাহলে শাব্দিক অর্থে আকাশে মেঘ গর্জন করছে, একটা প্রতিকূল পরিবেশ। ঠিক আছে? তো এটা কি আসলে বর্ষাকালের প্রকৃতিকেই বোঝানো হয়েছে? কবি এখানে বর্ষার প্রতিকূল পরিবেশের অন্তরালে আসলে মানব জীবনের প্রতিকূলতার দিকটি তুলে ধরেছেন। বর্ষার প্রকৃতি যেমন প্রতিকূলতায় পরিপূর্ণ, তেমনি মানুষের জীবনটিও প্রতিকূলতায় পরিপূর্ণ। ঠিক আছে? কুলে একা বসে আছি নাহি ভরসা। এই কুলে দ্বারা কি বুঝিয়েছে? কুলে মানে কি? নদীর কিনারায়। ঠিক আছে? তাহলে কবিকে এখানে নদীর কিনারাকে বুঝিয়েছেন, শাব্দিক অর্থ নদীর কিনারা, কিন্তু ভাবার্থটা কি? জীবনের শেষ প্রান্ত, জীবনের শেষ প্রান্ত, জীবন নদীর কোলে, জীবনের শেষ প্রান্ত। আচ্ছা, তাহলে কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ কবি তার সাহিত্য জীবনের শেষ প্রান্তে একাকিত্ব অনুভব করছেন। কুলে একা বসে আছি নাহি ভরসা। এখন ভরসা কেন পাচ্ছেন না কবি? ভরসা পাচ্ছেন না এই কারণে, তিনি তো অনন্তকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান, কিন্তু তিনি আসলে নিশ্চিত নয় এমন কোনো সৃষ্টিকর্ম তিনি রচনা করেছেন কিনা যেটা মহাকাল সে গ্রহণ করবেই এবং তাকে সেই সৃষ্টিকর্মের মাধ্যমে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম মহাকাল গ্রহণ করলেও করতে পারে, আবার নাও করতে পারে। এই যে ভেতরে একটা অনিশ্চয়তা রয়েছে, এই কারণে তিনি ভরসা পাচ্ছেন না। কুলে একা বসে আছি নাহি ভরসা। তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো যে কুলে বলতে জীবনের শেষ প্রান্ত বোঝানো যদি হয়ে থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর তো জীবনের শেষ পর্যায়ে সে কবিতা লেখেনি, তাহলে কেন এটা কুলে বলা হচ্ছে? এটার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ প্রান্তে কবিতাটি না লিখলেও তিনি কল্পনাতে বা ভাবনায় নিজেকে জীবনের শেষ প্রান্তে কল্পনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা কবিতার মধ্যে বলেছেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। 100 বছর পরে তার কবিতা কৌতূহলের সাথে কোনো পাঠক পড়ছেন, এটা তিনি কিভাবে দেখলেন? কল্পনার মাধ্যমে তিনি দেখলেন। তেমনি তিনি কল্পনায় নিজেকে জীবনের শেষ প্রান্তে ভেবেছেন। কুলি একা বসে আছি নাহি ভরসা। তারপরে কি আছে? রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এই ধান দ্বারা আসলে কি বুঝিয়েছে? ধান হচ্ছে কি? কৃষকের উৎপাদিত ফসল। ঠিক আছে? তো কৃষক আসলে কি? এই কবি। তাহলে কবির ফসল কি? তার সাহিত্যকর্ম। ধান দ্বারা বোঝানো হয়েছে শিল্পকর্ম বা সাহিত্যকর্ম। যদি বলা হয় ধান দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে আমরা উত্তর করব সাহিত্যকর্ম। ধান কাটা হলো সারা, অর্থাৎ সৃষ্টিশীল ব্যক্তির সাহিত্যকর্ম বা শিল্পকর্ম রচিত হলো। ভরা নদী ক্ষুরধারা খর পরশা। ভরা নদীটা কেমন? খুরের মতো ধারালো। খুর যেমন ধারালো হয়, তেমনি এই ভরা নদীটা খুরের মতো ধারালো। খর পরশা। এই পরশা মানে কি? পরশা মানে হচ্ছে বর্ষা, যেটা দিয়ে মাছ ধরা হয়। ঠিক আছে? সেই খর পরশা, অর্থাৎ সেই বর্ষার মতো ধারালো। ঠিক
ঠিক আছে, ভরা নদী ক্ষুরধারা, অর্থাৎ মানব জীবনটা নানা প্রতিকূলতায় পরিপূর্ণ, কবি এটাই বোঝাতে চেয়েছেন। তারপরে কি আসছে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তাহলে ধান কি জানো, ধান হচ্ছে সৃষ্টিকর্ম। আচ্ছা, তো এলো বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তো ধান কাটার পরে কবি কি কোনো বিরাম পেয়েছেন? বিরাম পাননি। ধান কাটতে কাটতে কিন্তু বর্ষাটা চলে এসেছে। এই যে যে বিরাম পাননি, ধান কাটার পরে তিনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 বছর 2 বছর সবাই পাননি। অর্থাৎ সৃষ্টিকর্ম রচনা করতে করতে বর্ষা চলে এসেছে, মানে কি মৃত্যুর ঘন ঘটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, তার সৃষ্টিকর্ম রচনা এখনো শেষ হয়নি, তিনি আরও রচনা করতে চান, কিন্তু মৃত্যু তার দরজায় কড়া নাড়ছে। তাহলে এখানে তিনি কোনো বিরাম পাননি। তাহলে এই যে বিরাম পাননি, কোনো অন্তর পাননি, সৃষ্টিকর্ম রচনা করতে করতেই মৃত্যুটা চলে এসেছে, তাই এটার উত্তর হবে কি, এই চরণটির দ্বারা বুঝিয়েছে নিরন্তরতা। কবি কোনো বিরাম বা অন্তর পাননি। যদি এই লাইনটি দিয়ে বলে, এই লাইনটিতে বা চরণটিতে দ্বারা কি বোঝানো হয়েছে, আমরা উত্তর করব নিরন্তরতা। তিনি সৃষ্টিকর্ম রচনা করার পরে কোনো অন্তর পাননি। তারপরে কি আছে, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। একখানি ছোট ক্ষেত, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ছোট ক্ষেত, এই ছোট ক্ষেত দ্বারা কি বুঝিয়েছেন কবি? ছোট ক্ষেত দ্বারা কবি বুঝিয়েছেন সংক্ষিপ্ত জীবন পরিধি। জীবন পরিধিকে বুঝিয়েছেন, জীবন পরিধি। আচ্ছা, এখন এই জীবন পরিধিটাকে ছোট বলা হলো কেন? মানুষের জীবন কি অনেক বৃহৎ নাকি ছোট? কবি এই কথাটা বলেছেন মূলত আক্ষেপ থেকে। এই চরণে কবির কি মিশে আছে? আক্ষেপ মিশে আছে, আক্ষেপ মিশে আছে। একখানি ছোট ক্ষেত, মানুষের জীবনটা বৃহৎ না, মানুষের জীবনটা অতি সামান্য, অতি নগণ্য। জীবনানন্দ দাশ তার বনলতা সেন কবিতার মধ্যে বলছেন, চারিদিকে জীবনের সমুদ্র সাফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরির বনলতা সেন। তাহলে জীবনকে জীবনানন্দ দাশ সফেনের সাথে তুলনা করেছেন। সফেন হচ্ছে সমুদ্রের ঢেউ ঢেউ আঘাত লেগে যেই ফেনা উঠে, সেই ফেনাটা হচ্ছে সফেন। ওই ফেনাটা যতটা ক্ষণস্থায়ী, মানুষের জীবনটাও যেন ততটাই ক্ষণস্থায়ী। তাহলে জীবনটা কি অনেক বেশি ছোট। একখানি ছোট ক্ষেত আমি একেলা। আচ্ছা, তারপরে কি বলছেন? তাহলে ছোট ক্ষেত দ্বারা বোঝানো হয়েছে সংক্ষিপ্ত জীবন পরিধি, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। আর একেলা বলা হচ্ছে কেন? সৃষ্টিশীল ব্যক্তি, তার কি বাবা মা পরিবার ভাই বোন পরিজন নেই? আছে, কিন্তু তিনি একেলা কোথায়? তার সৃষ্টিশীলতার জগতে। তার সৃষ্টিশীলতার জগতে কিন্তু তিনি একা, সেখানে তাকে কেউ সঙ্গ দেয় না। ঠিক আছে, আল মাহমুদ তার একটা কবিতাতে বলছেন, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, মনে হয় ছিঁড়ে যাবে কেটে যাবে সমস্ত বাঁধনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। তাহলে দেখো, কবির চেতনার মণি যখন উজ্জ্বল হচ্ছে, তখন তার কাছে সংসার সমাজ ধর্ম সব কিছু তুচ্ছ হয়ে যাচ্ছে। তখন সে সংসারের মধ্যে সমাজের মধ্যে থাকছে না, একা নির্জনে নিভৃতে হারিয়ে যাচ্ছেন তার সৃষ্টিশীলতার জগতে। তাহলে প্রত্যেকটি সৃষ্টিশীল ব্যক্তি একা এবং নিঃসঙ্গ কোথায়? তার সৃষ্টিশীলতার জগতে, তার চিন্তার জগতে, তার ভাবনার জগতে। তাই কবি বলেছেন আমি একেলা। তাহলে আপন কর্মভুবনে শিল্পস্রষ্টা ব্যক্তি একা এবং নিঃসঙ্গ, তাই বলা হচ্ছে একখানি ছোট ক্ষেত আমি একেলা। তারপরে কি আছে? চারিদিকে বাঁকা জল করেছে খেলা। তাহলে একটা ক্ষেত, এটা ধরলাম আমরা একটা ক্ষেত, এই ক্ষেতের চারদিকে কি রয়েছে? বাঁকা জল রয়েছে। তাহলে চারদিকে যার জল রয়েছে, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। তাহলে একটা ক্ষেতের চারদিকে বাঁকা জল। আচ্ছা, চারদিকে চতুর্দিকে জল থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় দ্বীপ। দ্বীপের চারদিকে হচ্ছে জল থাকে। ঠিক
আছে? তাহলে ক্ষেতের চারদিকে যেহেতু জল আছে, এই ক্ষেতটাকে আমরা কি বলতে পারি? এই ক্ষেতটাকে আমরা বলতে পারি একটা দ্বীপ। তাহলে যদি বলে কৃষকের ক্ষেতটুকু কিসের মতো, কিসের সদৃশ, আমরা উত্তর করব দ্বীপের সদৃশ। কারণ ক্ষেতটার চারদিকে কি ছিল? বাঁকা জল ছিল। এখন কথা হলো, বাঁকা জল দ্বারা কি বোঝা গেছে? ছোট ক্ষেত তো আমাদের জীবন পরিধি, ঠিক আছে? তো জল যেমন একটা চারদিকের জল যেমন একটা দ্বীপকে ঘিরে রাখে, তেমনি আমাদের জীবনকে এইভাবে ঘিরে রেখেছে কে? এই বাঁকা জল দ্বারা আসলে বোঝানো হয়েছে আমাদের মহাকালকে, অনন্ত কালস্রোত, অনন্ত কালস্রোত। একটা দ্বীপকে যেমন চারদিকের জলরাশি যে কোনো সময় তলিয়ে ফেলতে পারে, বিলীন করে ফেলতে পারে, তেমনি আমাদের এই ক্ষুদ্র জীবনকে, আমাদের জীবনের এই ক্ষুদ্র জীবন পরিধিকে বিলীন করে দিতে পারে কে? এই মহাকালের স্রোত। এখানে বাঁকা জল দ্বারা তাহলে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে? অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে। চারিদিকে বাঁকা জল করেছে খেলা। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে বাঁকা জল দ্বারা কোনটি বোঝানো হয়েছে, আমরা কি উত্তর করব? আমরা উত্তর করব অনন্ত কালস্রোত। এই ক্ষেতের চারদিকে বাঁকা জলটা আছে। ক্ষেতটা আমাদের জীবন, আমাদের জীবনকে তলিয়ে নিতে পারে, বিলীন করে ফেলতে পারে কে? এই মহাকাল। মহাকালের গহ্বরে প্রত্যেকটা মানুষকেই হারিয়ে যেতে হয়, বিলীন হয়ে যেতে হয়। চারিদিকে বাঁকা জল করেছে খেলা। তাহলে এখানে কিন্তু কবির একটা সংশয় রয়েছে, একটা শঙ্কা রয়েছে যে কোনো সময় তার জীবনটা এই মহাকালের স্রোতে, মহাকালের জলে হারিয়ে যেতে পারে। তারপরে বলা হচ্ছে, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তাহলে পরপার, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। পরপার বলতে কি বোঝানো হয়েছে? তোমরা অনেকেই ভাবছো যে পরপার বলতে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো মৃত্যুর পরবর্তী জীবন অথবা পরকালকে বুঝিয়েছেন। আসলে তোমাদের এই ভাবনাটি এক্ষেত্রে ঠিক হবে না। এখানে পরপার দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর আসলে মৃত্যুর পরবর্তী জীবনকে বোঝাননি। পরপার যদি থাকে তাহলে এপারও তো আছে, পরপার যদি থাকে তাহলে এপারও আছে। তো এপার কি? এপার এপার, এপার বলতে যেটাকে বোঝানো হয়েছে, এপার হচ্ছে কবির বর্তমান সাহিত্য জীবন। সাহিত্য জীবন। আর পরপার দ্বারা বুঝিয়েছেন কবি চিরায়ত শিল্পলোক। চিরায়ত শিল্পলোক। আচ্ছা, তো কবি এপার দ্বারা বুঝিয়েছেন তার বর্তমান সাহিত্য জীবন এবং পরপার দ্বারা বুঝিয়েছেন চিরায়ত শিল্পলোক। এখন কবি কি আসলে এপারেই পড়ে থাকতে চান? কৃষক যেমন তার ধানগুলো নিয়ে এপারে পড়ে থাকতে চান না ওপারে যেতে চান। কৃষক যদি ধান নিয়ে এপার থেকে ওপারে না যেতে পারেন তাহলে তার ধান রচনায় কি ব্যর্থ হয়ে যাবে। তেমনি সৃষ্টিশীল ব্যক্তি তার রচিত সাহিত্য কর্মগুলো যদি পরপারে অর্থাৎ চিরায়ত শিল্পলোকে, চিরায়ত শিল্পলোক বলতে কি বোঝানো হয়েছে? মহাকাল। এখন দেখো চিরায়ত শিল্পলোক একটু বুঝি।
শিল্পলোক হচ্ছে যেখানে শিল্পের ঠাঁই হয় সেটাই কি শিল্পলোক। আর চিরায়ত শিল্পলোক কেন বলা হচ্ছে? যেখানে চিরকাল শিল্পটা ঠাঁই পায়। তো মানুষ তো একসময় পৃথিবী থেকে চলে যায়, নজরুল, রবীন্দ্রনাথ সবাই চলে গেছেন, কিন্তু তাদের শিল্পকর্মগুলা কে ধরে রেখেছে? মহাকাল। মহাকাল চিরকাল ধরে মানুষের এই মহৎ সৃষ্টিকর্মকে, শিল্পকে টিকিয়ে রাখে। তাই এই মহাকালকে বলা হয় চিরায়ত শিল্পলোক। এখন পরপার দ্বারা বুঝিয়েছে চিরায়ত শিল্পলোক তথা মহাকালকে, এপার দ্বারা বুঝিয়েছে বর্তমান সাহিত্য জগৎকে। এখন তুমি একটা কবিতা লিখলা, এই কবিতাটা যদি তোমার নিজের কাছেই পড়ে থাকে, মানুষের কাছে না পৌঁছে, তাহলে কি এই কবিতা রচনা সার্থক হবে? কবিতা রচনা ব্যর্থ হয়ে যাবে। তেমনি সৃষ্টিশীল ব্যক্তি তার সৃষ্টিকর্ম যদি তার নিজের জগতেই রাখে, নিজের কাছেই রাখে, চিরায়ত শিল্পলোকে মহাকালের তরিতে তুলে দিতে না পারে, তাহলে কিন্তু তিনি মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকতে পারবেন না। ঠিক আছে? তাই বলছেন, পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা, গ্রামখানি মেখে ঢাকা প্রভাত বেলা। তাহলে এই পরপারের যে গ্রাম, এই গ্রাম দ্বারাও কি বোঝানো হয়েছে? এই একই জিনিস, চিরায়ত শিল্পলোক তথা মহাকালকেই কিন্তু আসলে গ্রাম দ্বারা বোঝানো হয়েছে। তো এই গ্রামখানি কিসে ঢাকায় ঢেকে আছে? মেঘে ঢেকে আছে, অস্পষ্ট। এই মেঘে ঢেকে আছে অর্থাৎ গ্রামটা অস্পষ্ট। গাছের ছায়ায় পরপারটা যেন অস্পষ্ট হয়ে আছে। অর্থাৎ কবি স্পষ্টভাবে পরপারটা দেখতে পাচ্ছে না। অর্থাৎ এই যে পরপার বা চিরায়ত শিল্পলোকে কবির সাহিত্যকর্ম ঠাঁই পাবে কি পাবে না, কবি এটা নিশ্চিত না। কবির মধ্যে কি অনিশ্চয়তা রয়েছে, একটা অস্পষ্টতা রয়েছে। তাই তিনি বলছেন গ্রামটা মেঘে ঢাকা। কখন? প্রভাত বেলা। দেখো, এই যে বর্ষাকাল, তারপরে বৃষ্টি হচ্ছে, আমাদের মনে হবে যে এটা হচ্ছে বিকালবেলার ঘটনা, কারণ বৃষ্টি সাধারণত বিকালের দিকে আসে। কিন্তু এটা কি বিকালবেলার ঘটনা? সোনারতরী কবিতায় এই কৃষক এবং মাঝির মধ্যে যে কথোপকথন এবং যে ঘটনা, সেটি কিন্তু সকালবেলা, বলা হচ্ছে প্রভাত বেলা। তাহলে এই প্রভাত বেলা দ্বারা কি বোঝানো হয়েছে? প্রভাত বেলা দ্বারা বোঝানো হয়েছে সাহিত্য জীবনের প্রারম্ভকাল। সাহিত্য জীবনের প্রারম্ভকাল। এখন কথা হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কি তার সাহিত্য জীবনের শুরুতে এই কবিতা লিখেছেন যে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা? তিনি বললেন, প্রভাত বেলা না বলে দুপুরবেলা, রাতের বেলা তো বলতে পারতেন। তো প্রভাত বেলা, প্রভাত শব্দটা সাহিত্যে বোঝায় সূচনা। তাহলে সাহিত্য জীবনের সূচনাতে কি তিনি এই কবিতা লিখেছেন? লেখেননি। তিনি জীবনের মাঝামাঝি এসে এই কবিতা লিখলেন। কিন্তু প্রভাত বেলা কেন বললেন? একজন সৃষ্টিশীল ব্যক্তি তিনি যতই সৃষ্টি করুক না কেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আরও 1000 বছর আয়ু দেওয়া হতো, 1000 বছর পরেও যদি তাকে বলা হতো, আজরাইল এসে যদি তাকে বলে, এই রবিবাবু অনেক লেখালেখি করেছেন, এবার চলেন যাই, রবীন্দ্রনাথ ঠাকুর কি যেতে যাবে না। কোনো সৃষ্টিশীল ব্যক্তির মনে হয় না যে তিনি অনেক কাল সৃষ্টি করেছেন, অনেক কিছু রচনা করেছেন, 1000 বছর পরে গিয়েও তার মনে হবে তার সাহিত্য জীবনটা যেন মাত্রই শুরু হয়েছে। তাই অনেক সাহিত্যকর্ম রচনা করলেও তার সাহিত্য জীবনের একটা পর্যায়ে এসে তার মনে হচ্ছে তার সাহিত্য জীবনটা যেন মাত্রই শুরু হয়েছে। কিন্তু এই সাহিত্য জীবনের প্রারম্ভকালেই, শুরুতেই মৃত্যুর আশঙ্কায় তিনি শঙ্কিত হয়ে পড়েছেন। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তারপরে কি আছে? এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, প্রতিটি সৃষ্টিশীল মানুষই একা। তারপরে বলা হচ্ছে গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আচ্ছা, তাহলে একজন মাঝি আসছেন, কৃষক ধান নিয়ে বসে আছেন। একজন মাঝি আসছেন, কিভাবে মাঝি আসছেন? গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আচ্ছা, তাহলে মাঝিকে কি কৃষকের একদম মানে তিনি নিশ্চিতভাবে কিন্তু কৃষককে তিনি মাঝিকে কিন্তু কৃষক চেনেন না, চেনা লাগে তবু অচেনা। ব্যাপারটা হচ্ছে এরকমের। দেখে যেন মনে হয় মানে কি? তিনি শিওর না, তিনি নিশ্চিত না যে ওই মাঝিকে তিনি চিনেনি। নিশ্চিত না হলেও তার ভিতরে কি একটা আশা আছে যে চেনা লাগে, আমার ধান বা আমার সৃষ্টিকর্ম
এই মাঝি তুলে নিলে নিতেও পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তারপরে বলা হচ্ছে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। তাহলে ওই মাঝি কিভাবে যায়? ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। এখন কথা হচ্ছে এই মাঝি কোনো দিকে চাচ্ছে না কেন? মাঝি কিসের প্রতীক বলেছিলাম? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। কবি মাঝি কথাটা দ্বারা মহাকালকে বুঝিয়েছেন। এখন মানুষের প্রতি আগ্রহ আছে, মানুষের প্রতি আসক্তি আছে, কিন্তু মহাকালের কি কারো প্রতি কোনো আসক্তি আগ্রহ আছে? মহাকালের কিন্তু নেই। এই কারণে মহাকাল কিন্তু কারো দিকে চায় না। ঠিক আছে, তাহলে এটির দ্বারা বোঝানো হয়েছে কি কোনো দিকে নাহি চায়। এটা হচ্ছে মহাকালের নিরাসক্তিতা। মহাকাল মানুষের প্রতি কি না আসক্ত না, নিরাসক্তিতা। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি মহাকালের নির্বিকারত্ব, অথবা আমরা বলতে পারি মহাকালের নির্লিপ্ততা। এই চরণটি দিয়ে যদি আমাদের বলে এটি দ্বারা কি বোঝানো হয়েছে, মাঝির কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তাহলে আমরা বলবো এখানে মাঝির মানুষের প্রতি নিরাসক্তিতা, নির্বিকারত্ব অথবা নির্লিপ্ততা প্রকাশ পেয়েছে। মানুষের প্রতি তার কোনো আগ্রহ নেই। এই মহাকালরূপী মাঝির আগ্রহ কার প্রতি? কিসের প্রতি? মানুষের মহৎ সৃষ্টিকর্মের প্রতি। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। এখন এই ঢেউ দ্বারা কি বোঝানো হয়েছে? ঢেউগুলো নিরুপায়। তাহলে ঢেউ দ্বারা কি বোঝানো হয়েছে? ঢেউ নিরুপায়, ভাঙে দুধারে। এই ঢেউ দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে মানুষের জীবনায়ু। ঠিক আছে, মানুষের সময়কে। তাহলে মানব জীবনের সময়, ঠিক আছে, মানুষের জীবন বা সময় কি নিরুপায় মহাকালের কাছে, মহাকালের গহ্বরে তা বিলীন হয়ে যায়। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। এখন ভাঙে মানে কি? ভাঙে মানে হচ্ছে শেষ হয়ে যায়। ঠিক আছে, মহাকালের কিন্তু বিনাশ নেই। ঠিক আছে, তুমি আমি চলে যাব, 100 বছর 70 বছর বাঁচবো, এক সময় আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মহাকাল ঠিকই থেকে যাবে। মহাকালের গহ্বরে প্রত্যেকটা মানুষের জীবন বা সময় হারিয়ে যাবে। তাহলে মানুষ অসহায় কার কাছে? মহাকালের কাছে। ঠিক আছে, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। ভাঙে দুধারে বোঝানো হয়েছে মানুষের জীবন কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তারপরে বলছে দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও। এখন মাঝি চলে যাচ্ছে, কৃষকের দিকে তাকাচ্ছে না, কৃষকের প্রতি তার কোনো আগ্রহ নেই। তখন মাঝির তো মনোযোগ আকর্ষণ করা লাগবে। আমি ধান নিয়ে বসে আছি, আমার ধান যদি আমি এপার থেকে ওপারে না নিতে পারি, তাহলে কি আমার ধান রচনা ব্যর্থ। তাই কৃষককে এখানে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, কৃষক মাঝির মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ি কি ফিরাও তরি কুলিতে এসে। তাহলে দেখো, কৃষক যদি আমার ধান বা সৃষ্টিকর্ম গ্রহণ না করে, তাহলে আমার ধান বা সৃষ্টিকর্ম রচনাই কি ব্যর্থ হয়ে যাবে। তাই এই নির্লিপ্ত মাঝিকে কৃষক মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন যে তুমি আমার ধানগুলা তোমার তরিতে তুলে নাও এবং আমার এই ধান বা সৃষ্টিকর্মকে সার্থক করো, এবং এই সৃষ্টিকর্মের মাধ্যমে আমাকে বাঁচার, মানুষের হৃদয়ে বাঁচার উপায় তৈরি করে দাও। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে। এই বিদেশ দ্বারা কি বোঝানো হয়েছে? একই কথা, সেই চিরায়ত শিল্পলোক তথা মহাকাল। চিরায়ত শিল্পলোক। চিরায়ত শিল্পলোক বলতে কি? চিরায়ত শিল্পলোক। চিরায়ত শিল্পলোক তথা মহাকাল। ঠিক আছে, চিরায়ত শিল্পলোক তথা মহাকাল। ঠিক আছে, আচ্ছা, তো ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে। বিদেশ দ্বারা বোঝানো হয়েছে চিরায়ত শিল্পলোক তথা মহাকাল। আচ্ছা,
এখন এই চিরায়ত শিল্প লোকে যদি আবার সৃষ্টিকর্ম বা ধানগুলোকে নিয়ে মাঝি না যায়, তাহলে সৃষ্টিকর্ম রচনা ব্যর্থ। আর সৃষ্টিকর্ম রচনা না নিয়ে গেলে আমিও মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারবো না। ঠিক আছে, তারপরে বলছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে কি, এখানে কি করছে, কৃষক মাঝিকে অনুরোধ করছে, অনুনয় করছে, একটা বার তরিটা ভিড়াও। তাহলে এখানে কৃষক রূপী কবি, কৃষক রূপী কবি মহাকাল রূপী মাঝির কাছে কি করছেন, কৃষক রূপী কবি এই মহাকাল রূপী মাঝির কাছে, মাঝির নিকট অনুনয় করছেন। কি করছেন, অনুনয়, মিনতি করছেন, মিনতি, অনুনয় করছেন। অনুনয় কোনটা, যেটা অনুরোধের চাইতে বেশি, অনুরোধের চাইতে বেশি। যেমন অনুরোধ কোনটা, তরিটা ভেরাও, এটা হচ্ছে অনুরোধ। আর যদি বলা হচ্ছে একটা বার তরিটা ভেরাও না, এই যে আকুতি মিনতি করে বলা, এটা হচ্ছে অনুনয়। তাহলে অপশনে অনুনয় এবং অনুরোধ দুটাই থাকলে আমরা অনুনয় উত্তর করব। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, কৃষকরূপী কবি এখানে মহাকালরূপী মাঝির কাছে অনুরোধ করছে। কারণ অনুরোধ না করলে তার সৃষ্টিকর্ম নিবে না, তার সৃষ্টিকর্ম না নিলে তার সৃষ্টিকর্ম রচনা ব্যর্থ হয়ে যাবে এবং তিনি কিন্তু এই বেঁচে থাকতে পারবেন না, অনন্তকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারবেন না, কারণ সৃষ্টির মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন। এরপরে বলা হচ্ছে যেও যেথা যেতে চাও, মানে জানে, কৃষক জানেন যে মহাকালকে থামানো সম্ভব না, তাই বলছে যেও যেথা যেতে চাও। তাহলে মহাকাল কি, নিত্য প্রবহমান, মহাকালের নিত্য প্রবহমানতা, একে চাইলেও আমরা থামাতে, নিত্য প্রবহমানতা। ঠিক আছে, এটার দ্বারা বুঝেছে মহাকালকে চাইলেও আমরা থামিয়ে রাখতে পারবো না, তাই বলা হচ্ছে যে যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কি এইটা বলছে যে আমার সৃষ্টিকর্ম আর যাকেই দাও, আমার কবিতা আর যাকেই দাও, খবরদার হিরো আলমকে কিন্তু দিও না, এটা কি বলেছে? এটা কিন্তু বলেনি। তো সুতরাং যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। সৃষ্টিশীল ব্যক্তির সৃষ্টিকর্ম মানুষের কাছে না পৌঁছালে তা কি, ব্যর্থ। তাহলে সৃষ্টিশীল ব্যক্তির সৃষ্টিকর্ম সকল মানুষের জন্য অবারিত, নির্দিষ্ট কোনো মানুষের জন্য তা না, সকল মানুষের জন্য তিনি উন্মুক্ত করে দেন, যারে খুশি তারে দাও। সৃষ্টিশীল ব্যক্তি মাত্রই কি, অকৃপণ এবং উদার। তাহলে এখানে সৃষ্টিশীল ব্যক্তির অকৃপণতা ও উদারতা প্রকাশ পেয়েছে, তার সৃষ্টিকর্ম সকল মানুষের জন্য। কারণ নিজের কাছে থাকলে তো তিনি কি অমরত্ব লাভ করতে পারবেন না, মানুষের কাছে পৌঁছালেই কি তার সাহিত্য কর্ম রচনা সার্থক হবে। তাই বলা হচ্ছে তা যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। তাহলে সৃষ্টিকর্ম কিভাবে নেয়ার কথা বলা হচ্ছে, একটু হেসে নেয়ার কথা বলা হচ্ছে। কথা হলো হেসে নিবে কেন, কেঁদে কেন নিবে না? আচ্ছা, ধরো তুমি একটা বন্ধু বানাতে চাও, তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটিকে তুমি একটা ফুল উপহার দিলে, তো ফুলটা নেয়ার সময় ফুলটা যখন সে গ্রহণ করলো, তুমি দেখলা তার মুখটা কালো হয়ে আছে, তখন তুমি কি বুঝবা, যে সে তোমাকে প্রত্যাখ্যান করেছে, তোমাকে বন্ধু বানাতে চায় না। কিন্তু ফুলটা নেয়ার সময় তার মুখে কোনো কথা নেই, কিন্তু একটু হাসি, একটু লজ্জা লজ্জা ভাব তুমি লক্ষ্য করলে, তখন কি বুঝবে, যে কথা না বললেও আমাকে সে গ্রহণ করেছে। এখন মহাকালের কাছে সৃষ্টিশীল ব্যক্তি কি প্রত্যাখ্যাত হতে চান? চান না। তিনি চান মহাকাল তার সৃষ্টিকর্ম আনন্দের সাথে সাদরে গ্রহণ করুক। তাহলে ক্ষণিক হেসে, সাদরে গ্রহণ না করলে, জোর করে দিলে কিন্তু তিনি অমর হতে পারবেন না। তাই তিনি সাদরে গ্রহণের মিনতি করেছেন, সাদরে সৃষ্টিকর্ম গ্রহণের মিনতি। কারণ মহাকাল সাদরে সৃষ্টিকর্ম গ্রহণ করলেই কেবল সৃষ্টিশীল ব্যক্তি অমরত্ব লাভ করেন। গ্রহণের মিনতি, ক্ষণিক হেসে। আচ্ছা, আমার সোনার ধান কুলেতে এসে, তারপরে বলা হচ্ছে এখন সোনার ধান, ধান তো জানি আমরা সৃষ্টিকর্ম, ধান কি, ধান হচ্ছে এই সোনার ধান দ্বারা কি বোঝানো হয়েছে, ধান সৃষ্টিকর্ম। এখন মহাকাল কি সকল সৃষ্টিকর্ম নেবে? একজন কৃষক ধান তো খেতে ধান লাগানোর পরে
সেই ফসল, সেই ধান কি সকল ধান কি ঘরে তিনি তুলেন না। ধানের মধ্যে কিছু চিটা ফাটা থাকে, যেগুলা কৃষক কি করে দেন? ফেলে দেন। তেমনি মহাকাল কিন্তু মানুষের সকল সৃষ্টিকর্মকে গ্রহণ করে না। মানুষের সৃষ্টিকর্মের মধ্যে যেগুলো মহৎ বা শ্রেষ্ঠ সেগুলোই কেবল গ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জানেন তিনি যত গান, যত কবিতা রচনা করেছেন সব কিছু মানুষ পড়বে না, সব কিছু মহাকাল গ্রহণ করবে না। তাই মহাকালের কাছে যেগুলো শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, তোমার সব নেয়ার দরকার নাই, মহাকাল আমার শ্রেষ্ঠ সৃষ্টিকর্মগুলোকে তুমি গ্রহণ করো। তাহলে সোনার ধান দ্বারা কি বোঝানো হয়েছে? মহৎ বা শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম, মহৎ বা শ্রেষ্ঠ শিল্পকর্ম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সোনার ধান শিল্পকর্ম বা সাহিত্যকর্ম, আর সোনার ধান শ্রেষ্ঠ বা মহৎ সৃষ্টিকর্ম। তারপরে বলা হচ্ছে যত চাও তত লও তরণী পরে। এই যত তত এটা কি? সাপেক্ষ সর্বনাম। এটা পরীক্ষা থেকে তো আসে। সাপেক্ষ সর্বনাম, দুইটা সর্বনাম যদি একটা আরেকটার উপরে নির্ভরশীল হয় এবং জোড়ায় জোড়ায় থাকবে, যত তত, যে সে, যারা তারা, এগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। তো যত চাও তত লও তরণী পরে। পরে মানে কি? উপরে, তরণীর উপরে ততটা লাও। বলে না কিছু রাখো কিছু নিয়ে যাও। তার মানে সৃষ্টিশীল ব্যক্তি মানে অকৃপণ এবং উদার, তার সৃষ্টিকর্মের পুরোটাই তিনি মহাকালের তরিতে তুলে দিতে চান। কারণ দিতে পারলেই তো লাভ, তিনি দিতে পারলেই অমরত্ব লাভ করবেন। যত চাও তত লাও তরণী পরে, আর আছে, এই কথাটা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, কিন্তু মূল কবিতাতে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন, কিন্তু আমাদের পাঠ্য বই দেয়া নাই। আর আছে, তাহলে এই প্রশ্নটা কে করবে? এই প্রশ্নটা যিনি দিচ্ছেন তিনি কিন্তু করবেন না, যিনি নিচ্ছেন কে? কৃষক নাকি মাঝি? মাঝি নিচ্ছেন। মাঝি প্রশ্ন করেছেন কৃষককে, আর আছে। তাহলে এটা কার কথা? এই পুরো কবিতার মধ্যে একটা কথা শুধু হচ্ছে মাঝির, একটা কথা। এই পুরো কবিতার মধ্যে একটা কথাই মাঝির, সেটা কি? আর আছে। এটা কার কথা? মাঝির কথা। তখন কৃষক উত্তর দিয়েছে, আর নাই দিয়েছি ভরে, সব দিয়ে দিয়েছে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তলে থরে বিথরে। কবি কি সকলই থরে বিথরে মানে কি? স্তরে স্তরে সাজিয়ে দিয়েছেন। এখন স্তরে স্তরে সাজিয়ে বা বিন্যস্ত করে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর কি রাগ করে দিয়েছেন যে নে মহাকাল আমার সব সৃষ্টিকর্ম নিয়ে চলে যা? রাগ করে কিন্তু দেননি। রবীন্দ্রনাথ ঠাকুর খুশি মনে দিয়েছেন। কারণ খুশি মনে যদি দেয়, স্তরে স্তরে সাজিয়ে দেয়, তাহলেই অমরত্ব লাভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? থরে বিথরে এখন আমারে লহ করুণা করে। দেখো, মানুষের চাওয়ার কোনো শেষ নাই। এতক্ষণ তার সৃষ্টিকর্ম নিতে বলছে, এখন মহাকাল তার সৃষ্টিকর্মকে যখন গ্রহণ করলো, এখন বলতেছে এখন আমারে লহ করুণা করে। তাহলে দুইটা চাওয়া তার। প্রথম চাওয়া তার সৃষ্টিকর্মকে গ্রহণ করুক, যখন সৃষ্টিকর্মটা গ্রহণ করেছে তখন বলতেছে আমাকে গ্রহণ করো, এখন আমারে লহ করুণা করি। তাহলে কোনো মানুষ যতই জানুক তার সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন, তারপরে কি এই পৃথিবী থেকে তিনি চলে যেতে চাবেন না। প্রত্যেকটি মানুষই চায় তার শারীরিক অস্তিত্ব বা জৈবিক অস্তিত্বকে টিকিয়ে রাখতে, কিন্তু সেটা কি টিকিয়ে রাখা সম্ভব? ব্যক্তির এই শারীরিক অস্তিত্ব বা জৈবিক অস্তিত্বকে মহাকালের শিকার হতেই হয়। দেখো, এখন আমার এই লহ করুণা করি। তারপরে বলা হচ্ছে ঠাই নাই ছোট সে তরি। এটা কার কথা? তোমরা অনেকেই উত্তর করবে এটা হচ্ছে কৃষকের মাঝির কথা, কিন্তু মাঝি কিন্তু এই কথাটা বলে নাই। কারণ মাঝি যদি বলতো, মাঝি তো কি নৌকার মধ্যে তরির মধ্যে বসা, তাহলে মাঝি কি ছোট সে তরি বলবে নাকি মাঝি বলবে ছোট এ তরি? তুমি নৌকার মধ্যে পৌঁছে আসো, তাহলে তুমি কি বলবা ছোট সে তরি নাকি বলবা এ তরি? তাহলে মাঝির কথা যদি হতো তাহলে মাঝি কিন্তু সে তরি বলতো না। এটা কৃষকই বলছে, ঠাই নাই ছোট সে তরি। এই কথাটি কার? অবশ্যই কৃষকের। আচ্ছা, এই দেখো আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তাহলে ছোট সে তরি আমারই ধানে গিয়েছে ভরি, তার মানে এটা হচ্ছে কার কথা? কৃষকের কথা। তারপরে বলছে
শ্রাবণ গগন ঘিরে। তাহলে এই সোনার তরী কবিতায় কোন মাসের উল্লেখ আছে? শ্রাবণ মাসের উল্লেখ আছে, গুরুত্বপূর্ণ। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। এই ঘন মেঘ দ্বারা কি বোঝানো হয়েছে? মেঘটা কেমন? ঘন। তার মানে একটি ঘন মেঘ দ্বারা বোঝানো হয়েছে মৃত্যুর ছায়া, মৃত্যুর ছায়া, মৃত্যুর ছায়া। ঠিক আছে, ঘন মেঘ, কবি মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছেন। ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনী ফিরি, যাহা ছিল লয়ে গেল সোনার তরী। এখানে সেই কবিতার শেষে আমরা অপূর্ণ, কবির ইচ্ছা কিন্তু পূর্ণ হয়নি। কবির দুইটা ইচ্ছা ছিল, একটা তার সৃষ্টিকর্মকে গ্রহণ করবে, আরেকটা হচ্ছে তাকেও গ্রহণ করবে। কিন্তু মহাকাল তার সৃষ্টিকর্মকে গ্রহণ করলেও তার তার শারীরিক অস্তিত্ব বা জৈবিক অস্তিত্বকে গ্রহণ করেনি। এই যেতে তার যে অপূর্ণতা থেকে গেল, ইচ্ছা বা বাসনার অপূর্ণতা, সেই অপূর্ণতার বেদনা নিয়ে তিনি কি শূন্য নদীর তীরে, তার মানে কবির নিঃসঙ্গতা বোঝানো হয়েছে। তার একমাত্র সঙ্গে ছিল কি? তার সৃষ্টিকর্ম। সেই সৃষ্টিকর্মকে মহাকালের তরিতে তুলে দিয়ে তিনি আজকে একা নিঃসঙ্গ। এই একা নিঃসঙ্গ অবস্থায় সেই কবি কার জন্য অপেক্ষা করছেন? ওই যে অনিবার্য মৃত্যু, সেই মৃত্যুর জন্য তিনি অপেক্ষা করছেন। রহিনপুরী যাহা ছিল লয়ে গেল সোনার তরী। তো আমাদের এটা ছিল আমাদের মূল কবিতা। আর হচ্ছে এই মূল ভাবটা তোমরা অবশ্যই ভালোভাবে একটু দেখে নিবে। এই সোনার তরী কবিতা তোমরা জানো যে বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। বিভিন্ন যুগে বিভিন্ন কালে এটা নানাভাবে ব্যাখ্যা হয়েছে। কবিতার বিভিন্ন কালের বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে একই কবিতার। ঠিক আছে, সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যার দ্বারা কবিতাকে আসলে মানে আটকে রাখা যায় না। তো সোনার তরী কবিতাটা আসলে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে আমরা আরেকটু দেখি। তো এটা তো আমরা পড়লাম, এটা আমরা একদম পাঠ পড়ার সময় প্রতিটা লাইনে ভালোভাবে পড়েছি। তোমরা এইটা একটু দেখে নিবে পাঠ পরিচিতিটা। এবং এই সোনার তরী কবিতার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখবে, সেটা হচ্ছে এই সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত। সোনার তরী কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দ। এবং সোনার তরী কবিতার অধিকাংশ লাইন হচ্ছে 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। 8+5 মাত্রার পূর্ণ পর্বে, এই দুইটা তথ্য আমরা মনে রাখবো, বোঝার দরকার নাই অত। তুমি কি কবি হবা? তুমি চাও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করতে, সুতরাং তোমার সব বোঝার দরকার নেই, তুমি মুখস্থ করে ফেলো যে সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং অধিকাংশ লাইনের মাত্রা বিন্যাস কীরকমের? 8+5 মাত্রা, 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। ঠিক আছে, তো এই ছিল আমাদের সোনার তরী কবিতার বিষয়বস্তু। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের সাথে আবারও দেখা হবে বাংলার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো গদ্য বা পদ্য নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।